হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের সবচেয়ে বড় খবর, বাজেট পেশ করার পর আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য ঘোষণা করা হয়েছে 10টি আরও বিরাট বড় চমক, সুখবর, আপডেট। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম হেডলাইন্সগুলি। তো দেখুন, বলা হয়েছে সেরা সংস্থাগুলিকে ইন্টার্ন নিতে বাধ্য করা হবে না, বাজেটের পরেই সুর বদল নির্মলার। আরও একটি আপডেট, এবার সব আধা সেনাতেই 10% সংরক্ষণ পাবেন অগ্নিবীররা, বড় ঘোষণা কেন্দ্রের। বাজেটের পর হু হু করে কমছে সোনার দাম, গয়না কেনার থাকলে এটাই সেরা সময়। গণতন্ত্র মণ্ডপ থেকে অশোক মণ্ডপ, বদলে গেল রাষ্ট্রপতি ভবনের হলের নাম। আরও একটি হেডলাইন্স, রাজ্যে যাতে একটা রোহিঙ্গা ঢুকতে না পারে সেদিকে নজর দেওয়া হোক, মমতাকে তোপ সৌমিত্র খাঁয়ের। যোগ্যতা থাকলে পদোন্নতি হওয়া জরুরি, গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের। মালদা মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশিদের ঝাড়খণ্ড পাঠাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মন্তব্য বিজেপি সাংসদের। এনডিএতে চূড়ান্ত ডামাডোল, হাতছাড়া হবে কি মহারাষ্ট্র, তড়িঘড়ি বৈঠকে বসলেন মোদী। এইদিকে আবার বদলে গেল সিস্টেম, রেশন কার্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের, গোটা দেশের মধ্যে নজির গড়ল বাংলা। অমিত শাহকে খুনি তকমা, সকাল 10টার মধ্যে রাহুলকে আদালতে হাজিরার নির্দেশ। আরও একটি আপডেট, উত্তর পূর্বের 7 রাজ্যের সঙ্গে মিলিয়ে দেওয়া হোক উত্তরবঙ্গও, মোদির কাছে প্রস্তাব জমা দিলেন সুকান্ত মজুমদার। অন্যদিকে পারলে রাজ্য ভাগ করুন, মিথ্যে প্রচার করবেন না, সুকান্তর সমালোচনায় বিজেপির বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশের বিরোধের ইতিহাসটা কিন্তু দীর্ঘ। নিম্ন স্তরের গুন্ডা, সংসদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবমাননাকর শব্দের ভিডিও শেয়ার করে দাবি অমিত মালব্যর। অপরদিকে আবার অবশেষে চাপে পড়ে চুপি চুপি 200 টাকা কমিয়ে দিল রিচার্জের দাম, প্ল্যান রিলঞ্চ করলো জিও। আমি নোটবন্দি বললে দোষ, মোদি এমার্জেন্সি তুললে চুপ থাকেন, স্পিকারকে তোপ অভিষেকের। সংসদে দাঁড়িয়ে স্টুপিড কটাক্ষ, কংগ্রেস সাংসদকে নিশানা করে বিতর্কে অভিজিৎকে সংসদে প্রথম দিনই গডসে খোঁচা গৌরবের। গঙ্গোপাধ্যায়ের শব্দচয়ন নিয়ে তোলপাড়ে লোকসভা। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর, মালদা মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশিদের ঝাড়খণ্ড পাঠাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মন্তব্য বিজেপি সাংসদের। তো ঝাড়খণ্ডে কমছে আদিবাসীদের সংখ্যা, আর এর জন্য দায়ী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। লোকসভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে এমনটাই অভিযোগ তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তার দাবি, বাংলাদেশ থেকে অন্য সম্প্রদায়ের মানুষদের ভারতে নিয়ে আসছে সেখানকার পুলিশ প্রশাসন, আর তারপর তাদের মালদা এবং মুর্শিদাবাদ হয়ে ঝাড়খণ্ডে পাঠানো হচ্ছে। আর এই বিষয়ে পূর্ণ সহায়তা করছে জেএম সরকার এবং তাদের পুলিশ। আর সেই কারণেই ঝাড়খণ্ডে বাড়ছে ধর্মান্তকরণের ঘটনা। গ্রামগুলিতে মহিলা পঞ্চায়েত প্রধান আদিবাসী হলেও তাদের স্বামী ভিন্ন সম্প্রদায়ের, যার ফলে রাজ্যে কমছে আদিবাসীদের সংখ্যা। স্বাভাবিকভাবেই এই দিন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের এই মন্তব্যে হই হট্টগোল শুরু হয় সংসদ ভবনে। গোড্ডা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ বলেছেন, দেশে বর্তমানে সংবিধান বিপন্ন হচ্ছে কিছু মানুষের রাজনৈতিক স্বার্থসিদ্ধির কারণে। বর্তমানে রাজ্যে আদিবাসীদের অস্তিত্ব বিপন্ন করার কাজ করছে রাজ্য সরকার। 2000 সালে বিহার থেকে আলাদা হয়ে যখন ঝাড়খণ্ড রাজ্য হিসেবে স্বীকৃতি পেল তখন এই রাজ্যে অধিবাসীরা ছিলেন 36%, কিন্তু বর্তমানে পরিসংখ্যান 26% এসে দাঁড়িয়েছে। এই 10% মানুষ কোথায়, এই নিয়ে চুপ জেএম সরকার এবং কংগ্রেস। প্রতিটি রাজ্যে বিধানসভা নির্বাচন হয় প্রতি 5 বছর অন্তর, জনসংখ্যা 10 থেকে 15 কিংবা 20% বৃদ্ধি পায়, কিন্তু আমাদের রাজ্যে 138% বেড়েছে, যার মধ্যে অধিকাংশই অন্য ধর্মের মানুষ। নিশিকান্ত আরও বলেছেন যে, আমি হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করছি না, কিন্তু এরা কারা? এরা হচ্ছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী। এরা এসে আদিবাসী মহিলাদের বিয়ে করছে। আমাদের রাজ্যে অধিকাংশ গ্রামের প্রধান, জেলা পরিষদের নেতা মহিলা, যাদের সকলের স্বামী অন্য সম্প্রদায়ের। সম্প্রতি আমাদের পাকুড় তারানগর, ইলামি এবং দাগাপাড়াতে সাম্প্রদায়িক ঝামেলা হয়েছিল। সেখানে জানা যায় বেশিরভাগ হামলাকারী বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ এবং মালদা হয়ে আমাদের এখানে এসেছে। এরা চায় যে রাতারাতি আদিবাসীদের হটিয়ে তাদের এলাকায় বসবাস করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং পুলিশ ঝাড়খণ্ডে বাংলাদেশিদের অনুপ্রবেশ করাচ্ছে।
কিষানগঞ্জ, আরারিয়া, কাটিহার, মালদা, মুর্শিদাবাদকে অবিলম্বে কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত, না হলে আদিবাসীরা বিলুপ্ত হয়ে যাবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, অমিত শাহকে খুনি তকমা, সকাল 10টার মধ্যে রাহুলকে আদালতে হাজিরার নির্দেশ। তো 2024-এর লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের একবার আদালতে হাজির হতে হবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংক্রান্ত এক কপি মানহানি মামলায় রাহুলকে আদালতে হাজিরা দিতে হবে। আগামী 26শে জুলাই সকাল 10টায় উত্তরপ্রদেশের সুলতানপুর এমপি এমএলএ আদালতে হাজিরা দিতে পারেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলের নেতা শুভেন্দু রাহুল গান্ধী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মন্তব্য করায় কংগ্রেস সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। এর আগে কংগ্রেস নেতাকে 2রা জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তবে লোকসভা অধিবেশনের কারণে তিনি হাজিরা দিতে পারেননি। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, সেরা সংস্থাগুলিকে ইন্টার্ন নিতে বাধ্য করা হবে না, বাজেটের পরে সুর বদল নির্মলার। তো কোনো সংস্থাকেই ইন্টার্ন অর্থাৎ শিক্ষানবিশ কর্মী নিয়োগে বাধ্য করা হবে না। বাজেট পেশের পরে সুর বদলে ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানিয়ে দিলেন 1 কোটি ইন্টার্ন নেওয়ার যে ঘোষণা বাজেটে করা হয়েছে সেটা কার্যকর করার জন্য কোনো সংস্থাকে চাপ দেওয়া হবে না। অর্থমন্ত্রক সূত্রের খবর, দেশের সেরা 500 সংস্থায় 2024 লোকসভায় কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার সামান্য ধাক্কা খেয়েছে। তার অন্যতম কারণ বেকারত্ব, কর্মসংস্থানের অভাব যে সত্যিই বড় সমস্যা, সেটা আর্থিক সমীক্ষায় মেনেও নিয়েছে কেন্দ্র সরকার। সেই সমস্যা মেটাতে বাজেটে একটি কৌশলী ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন আগামী 5 বছরে 1 কোটি যুবক যুবতী বিভিন্ন ক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। তাদের ন্যূনতম বেতন হবে 5,000 টাকা। বাজেটে বলা হয়েছিল বিভিন্ন বেসরকারি সংস্থায় ইন্টার্নদের নিয়োগ করা হবে, তাদের বেতনের 5,000 টাকা দেবে সরকার, কিন্তু ওই ইন্টার্নদের দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণের খরচ দেবে বেসরকারি সংস্থাগুলি। অর্থমন্ত্রীর সেই ঘোষণার পরে বেসরকারি চাকরির ক্ষেত্রে বিতর্ক শুরু হয়ে যায়। বেসরকারি সংস্থার কাজের বাজারে সরাসরি কেন্দ্রের হস্তক্ষেপে শেষমেশ কাজের বাজারকে প্রভাবিত করবে বলে অভিযোগ তুলতে শুরু করেন একাধিক প্রথম সারির কর্তারা। বিরোধী শিবির থেকেও প্রশ্ন তোলা শুরু হয়। এভাবে বেসরকারি সংস্থাগুলিকে ইন্টার্ন নিতে বাধ্য করলে বেসরকারি সংস্থাগুলির কাজের গতি শ্লথ হতে পারে। সেই বিতর্ক থামাতে বড়সড় ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানিয়ে দিলেন বড় সংস্থাগুলিকে এই ধরনের ইন্টার্ন নিতে বাধ্য করা হবে না, তবে সংস্থাগুলিকে অনুরোধ করা হবে। কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, যদি দেশের সেরা সংস্থাগুলি ইন্টার্নদের না নেয় তাহলে যে কর্মসংস্থানের কথা বলছেন অর্থমন্ত্রী সেটা হবে কি করে, হলেও সেটার মান সঠিক হবে কি? তো দেখুন আজকের আরও একটি বড় খবর, উত্তর পূর্বের 7 রাজ্যের সঙ্গে মিলিয়ে দেওয়া হোক উত্তরবঙ্গ, মোদির কাছে প্রস্তাব জমা দিলেন সুকান্ত মজুমদার। তো উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি নিয়ে অনেক শিবির থেকে প্রস্তাব এসেছে বিভিন্ন সময়ে, বিজেপির ভিতরেও এমন দাবি উঠেছে, তবে দলের পক্ষে এমন কোনো পরিকল্পনা নেই বলেও বারংবার জানিয়েছে পদ্ম শিবির। এবার রাজ্য ভাগ না করেই উত্তরবঙ্গের 8 জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই নিয়ে একটি প্রস্তাবও তিনি জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। সেখানে বাংলার উত্তরাংশের সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলির অনেক মিলের দাবি জানিয়ে উন্নয়নের ক্ষেত্রে কাজের সুবিধা হবে বলেও লিখেছেন সুকান্ত মজুমদার। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, গণতন্ত্র মণ্ডপ থেকে অশোক মণ্ডপ, বদলে গেল রাষ্ট্রপতি ভবনের হলের নাম। তো বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহৃত রাষ্ট্রপতি ভবনের দরবার হলো এক, অশোক হলের নাম বদলে যথাক্রমে গণতন্ত্র মণ্ডপ এবং অশোক মণ্ডপ করা হলো। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করা হয়েছে। দরবার হলে সাধারণত বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যথাক্রমে জাতীয় পুরস্কার প্রদান সহ নানাবিধ অনুষ্ঠান পালিত করা হয়। রাষ্ট্রপতি সচিবালয় থেকে যে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, দরবার কথাটির অর্থ বোঝাতো মূলত ভারতীয় বা রাজাদের সময়ে ব্রিটিশ আমলে বিভিন্ন কোর্ট এবং মানুষদের একত্রিত হয়ে অভাব অভিযোগ জ্ঞাপনের জায়গা। যদিও ভারত স্বাধীন হবার পর এবং গণতন্ত্র স্থাপনের পর তা গুরুত্ব হারায়, তারপর অন্যদিকে গণতন্ত্র শব্দটি ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গণতন্ত্র ভারতের সমাজ ব্যবস্থার সঙ্গেও গণতন্ত্র বিশেষভাবে জড়িত। সেই জন্যই গণতন্ত্র মণ্ডপ হিসেবেই নামটি নির্বাচন করা হয়েছে বলে জানানো হয় সচিবালয়ের তরফ থেকে। এদিকে সচিবালয়ের তরফ থেকে আরও জানানো হয়, অশোক হলো আদতে একটি বলরুম ছিল। অশোক শব্দের অর্থ যিনি সমস্ত শোক থেকে মুক্ত। আবার অশোক হিসেবে সম্রাট অশোককেও বলা হয়ে থাকে, যেহেতু ভারতবর্ষের জাতীয় প্রতীক সারনাথের অশোকের সিংহ। এছাড়াও ভারতবর্ষের কৃষ্টি এবং সংস্কৃতিতে অশোকের নাম জড়িয়ে আছে। আবার অশোক গাছের তাৎপর্যও ভারতের মানুষদের কাছে অপরিসীম। তো দেখুন আজকের অন্তিম আপডেট, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশের বিরোধের ইতিহাসটা কিন্তু দীর্ঘ। তো তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহীদ দিবসের সমাবেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদী যুবকরা বাংলাদেশের সরকারের দমনপীড়ন থেকে পালিয়ে বেড়াচ্ছেন তাদের আশ্রয় দেবার প্রস্তাব দিয়েছিলেন, তার সেই সবার বক্তব্যের প্রতিক্রিয়া রাজভবন থেকে দিল্লি হয়ে ঢাকায় পর্যন্ত তৈরি হয়ে
গিয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোস মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে তার চলতি বিরোধিতার মধ্যেই প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে প্রভাবিত করতে পারে এমন কোনো রাজনৈতিক মন্তব্য না করার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন। তৃণমূল সুপ্রিমো মানবিক দৃষ্টিকোণ থেকে কথাটি বলেছিলেন, কিন্তু তার সেই বক্তব্যই বিতর্ক তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে মোদী সরকারের নাগরিকত্ব আইনের বিরোধিতা করেছেন, যা মুসলিমদের প্রতি বৈষম্যমূলক বলে অভিযোগ উঠেছে। পশ্চিম বাংলায় বিপুল সংখ্যক বাংলাদেশি উদ্বাস্তু আছেন। বিজেপি তাদের কথা মাথায় রেখে সিএ লাগু করার কথা বলেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার আপত্তি বহাল রেখেছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তিস্তা নদীর জল নিয়ে ঢাকার সঙ্গে স্বাক্ষরিত দিল্লির চুক্তির বিরোধিতা করেছে। ইউপিএ সরকারের আমলে তার সেই বিরোধিতার জন্যই প্রধানমন্ত্রী মনমোহন সিং 2011 সালে বাংলাদেশ সফরের সময় শেখ হাসিনার সঙ্গে তিস্তা চুক্তি করতে পারেননি। আবার মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন অভিযোগ করেছিলেন যে বামফ্রন্ট সরকার ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে অনুপ্রবেশকারীদের ভারতে আশ্রয় দিচ্ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের বিরোধের ইতিহাসটা বেশ দীর্ঘ। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।